প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আছো তাদের আজকের আমি পরিসংখ্যানের অনুমান যাচাইয়ের 12 নম্বর ক্লাস নেব। এর মানে হচ্ছে ইতিপূর্বে আমরা 11টি ক্লাস করেছি, আর সেক্ষেত্রে ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে আমার চ্যানেলে যেতে হবে। আর চ্যানেলে যাওয়ার সিস্টেমটা হচ্ছে, যেখানে ইউটিউবে যে ভিডিও দেখছো তার নিচে অর্থনীতি কিছু সমস্যা এবং ইকোনমিক্স সেন্টার বাই আকমল ইহসান মালিহা আছে, তার বাম দিকে একটা বৃত্তর ভিতরে একটা ছোট মেয়ের ছবি আছে। এই ছবিতে প্রেস করবে, প্রেস করলে তোমরা আমার চ্যানেলে যেতে পারবে। আর সেখানে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলে দেখতে পারবে অনেক ক্লাস এখানে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। যেমন টেস্ট অফ হাইপোথিসিসে ক্লিক করলে তুমি সেখানে 1 থেকে 12টা ক্লাস আমার পাবে। পরিমিত বিন্যাসে ক্লিক করলে ওইভাবে ক্লাসগুলো পাবে। আন্তর্জাতিক বাণিজ্যে ক্লিক করলে ক্লাসগুলো তুমি কি করবে পাবে। ওখানে ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, সেকেন্ড ইয়ারের ক্লাস আছে। আমাদেরকে যার যার ক্লাসগুলো কি করতে হবে, চিনে নিতে হবে। এটা প্লে লিস্টে গিয়ে পাওয়া যাবে। তো এখন আমি আর লেট না করে, কথা না বলে আজকের ক্লাসটা কি করছি, শুরু করছি। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যে এই ক্লাসটা কিন্তু আমি তোমাদের অনুরোধে দিয়েছি, সেটা হচ্ছে যে তোমরা দ্বিতীয় প্রকারের ত্রুটি কীভাবে বের করতে হবে সেটার জন্য আমাকে অনুরোধ করেছো ইনবক্সে। সেজন্য আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করা। তবে এক্ষেত্রে একটা ডাক আমি লিখে রেখেছি, কোনো বেকারিকে রুটির ওজন কম দেওয়ার কারণে 50,000 টাকা জরিমানা করা হলো। প্রতিটি রুটির গড় ওজন 24 আউন্স বেকারি উল্লেখ করেছিল। 1861টি রুটির নমুনা হতে জানা গেল যে গড় ওজন 23.75 আউন্স। রুটির ওজনের পরিমিত ব্যবধান 1 আউন্স। ক নম্বর প্রশ্ন, 1% গুরুত্বর স্তরে পরীক্ষা করো জরিমানা যুক্তিসঙ্গত কিনা। খ, দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করো যখন প্রকৃত গড় ওজন μ=23.97। গ, পরীক্ষার শক্তি নির্ণয় করো। কয়টা প্রশ্ন আছে? 3টা প্রশ্ন আছে। এখানে প্রশ্ন আছে কয়টা? 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের ভিতরে আজকে আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করা। প্রথম প্রশ্ন যেটা, 1% গুরুত্ব স্তরে পরীক্ষা করো জরিমানা যুক্তিসঙ্গত কিনা, এইটা আমরা আমাদের পূর্বের নিয়মে আগে যেভাবে নিয়ম দেখিয়ে দিয়েছি সেই নিয়মে তোমরা করতে পারবে। এরপরও দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার আগে আমি ক নাম্বারটা করব, আমি সেটা একটু ভিন্ন নিয়মে করবো এবার। তাহলে যেহেতু আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করা, সেজন্য দ্বিতীয় প্রকারের ত্রুটিটা কিভাবে বের করতে হবে সেটা আমি আগে আলোচনা করব। এর আগে আমরা ডাকটা বিশ্লেষণ করি। ডাকে কিন্তু আমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলা হয়েছে প্রতিটি রুটির গড় ওজন 24 আউন্স। এর মানে হচ্ছে সমগ্রকের গড় আমরা কত ধরেছি? 24 আউন্স সমগ্রকের গড়। প্রতিটি রুটির গড় ওজন মানে সমগ্রকের গড় 24 আউন্স। তারপর 1861টি রুটির নমুনা হতে জানা গেল যে গড় ওজন 23.75 আউন্স। এর মানে নমুনা গড় হচ্ছে 23.75 আউন্স। কোনটা? নমুনা গড়। আমি নমুনা গড় কিভাবে বুঝেছি? যেহেতু আমাকে বলা হয়েছে 1861টি রুটি পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নমুনা। এটা হচ্ছে নমুনা। সমগ্র কোনটা সেটা আমি বলেছি। কোম্পানি দাবি করেছে, বেকারি দাবি করেছে, কৃষক
কৃষি উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করেছে তাদের বীজের গড় উৎপাদন 40 মণ। এটা হচ্ছে সমগ্রক। আর যখন আমরা বলবো 15টি তথ্য হতে 20টি তথ্য হতে, তখন বুঝতে হবে এটা নমুনা। এখানে 1861টি রুটির নমুনা হতে সোজা নমুনা লেখা আছে। জানা গেল যে গড় ওজন 23.75 আউন্স এক্স বার। রুটির ওজনের পরিমিত ব্যবধান, এটা বলছি রুটির ওজনের। এখানে কিন্তু 1861টি রুটি বলে নাই, 1861টি রুটি বলে নাই, জাস্ট বলেছে রুটির ওজন, মানে সমগ্র রুটির ওজনের পরিমিত ব্যবধান 1 আউন্স। এর মানে সমগ্রকের পরিমিত ব্যবধান হচ্ছে কত? 1 আউন্স। ক্লিয়ার? এরপরে আমাদেরকে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে নমুনার আকার। এন হচ্ছে 1861টি রুটি, মানে এন ইকুয়াল টু কত? 1861। এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। আবার খ নম্বর প্রশ্নে দ্বিতীয় প্রকার ত্রুটি বের করো যখন প্রকৃত গড় ওজন মিউটি ইকুয়াল টু কত? প্রকৃত গড় ওজন 23.97। এই ইনফরমেশনটা শুধুমাত্র প্রকৃত গড় ওজনের ইনফরমেশনটা শুধুমাত্র দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার সময় দেয়া থাকবে। আমি আবারও বলছি, প্রকৃত গড় ওজন বের করার ইনফরমেশন, প্রকৃত গড় ওজন বের করার ইনফরমেশন অর্থাৎ মিউ টু, মানে ট্রু মিউ, টিতে ট্রু মিউ, প্রকৃত গড় ওজন 23.97। এইটা দ্বিতীয় প্রকার ত্রুটি যদি বের করার প্রয়োজন পড়ে তখন এই ইনফরমেশনটা দেওয়া লাগবে। এর মানে কি? তাহলে এই মিউ আর এই মিউটির ভিতরে পার্থক্য কি? এই মিউটা হচ্ছে প্রতিটি রুটির গড় ওজন 24 আউন্স বেকারি কি করেছে? উল্লেখ করেছিল। অর্থাৎ বেকারি বলেছিল যে তাদের রুটির গড় ওজন হচ্ছে 24 আউন্স, মানে সমগ্রকের গড় 24 আউন্স। এটা আমরা মেনে নিয়েছি, সমগ্রকের গড় 24 আউন্স। কিন্তু হয়তো কোনো একটা পরীক্ষাতে দেখা গিয়েছে যে না, প্রকৃত গড় ওজন হচ্ছে কত? 23.97। অর্থাৎ এই ইনফরমেশনটা যদি দেয়া না থাকে তাহলে সমগ্রের গড় আমরা কত ধরবো? 24 আউন্স। কিন্তু দ্বিতীয় প্রকার ত্রুটিতে প্রকৃত গড় ওজনের ইনফরমেশনটা দেওয়া থাকবে, কারণ প্রকৃত গড় ওজনের ইনফরমেশন দেওয়া না থাকলে দ্বিতীয় প্রকার ত্রুটি বের করা যাবে না। তাহলে আমি আবারও বলছি, এই দুইটার ভিতরে পার্থক্য কি? এটা হচ্ছে প্রকৃত গড় ওজন আর এই প্রকৃত সমগ্রকের গড়। আর যদি এইটা যদি দেয়া না থাকে তাহলে আমি বুঝবো যে কোম্পানি যেটা দাবি করেছে সেটা হচ্ছে সমগ্রকের কি গড়, মিউ ইকুয়াল টু 24। এখন আমাদেরকে দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার জন্য সবার পূর্বে গড়ের ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। গড়ের কি বার করতে হবে? ক্রিটিক্যাল ভ্যালু, মানে এক্স বার সি বার করতে হবে। একটু মনে রাখতে হবে, তোমরা লিখে রাখো। দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার জন্য 1 নম্বরে কি বার করতে হবে? এক্স বার সি, মানে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। দয়া করে খাতায় কি করো, লিখে রাখো, তা না হলে কিন্তু দ্বিতীয় প্রকার ত্রুটি অনেকেই কিন্তু করতে করতে কিন্তু আমরা দিক হারিয়ে ফেলবো। তখন আমাদের কাছে মনে হবে দ্বিতীয় প্রকার ত্রুটি বের করাটা কঠিন। আসলে কঠিন বলতে কোনো কিছু না, একেবারেই কি সহজ। 1 নম্বর কি, আমাদেরকে ক্রিটিক্যাল ভ্যালুটা কি করতে বার করতে হবে? গড়ের ক্রিটিক্যাল ভ্যালু। গড়ের ক্রিটিক্যাল ভ্যালুটা কিভাবে বের করতে হয় সেটা একটু বলে দিচ্ছি। জেড ইকুয়াল টু আমরা জানি এক্স বার মাইনাস সিগমা বাই মিউ বাই সিগমা বাই রুট এন। এটা আমরা জানি। আমরা কি জানি? জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন। এটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। পরিমিত যাচাইয়ের ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিকটা হচ্ছে এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন। এটা হচ্ছে জেড ইকুয়াল টু। ঠিক আছে, এখন আমি যদি এখানে জেড এর ক্রিটিক্যাল ভ্যালু যদি বসাই, ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্স বারের ক্রিটিক্যাল ভ্যালু পাবো। আমি জেড এর যদি ক্রিটিক্যাল ভ্যালু যদি এখানে বসাই তাহলে আমি কি পাবো? এক্স বারেরও কি পাবো? ক্রিটিক্যাল ভ্যালু পাবো। যেমন আমি একটা কথা বলছি, বাম প্রান্তিক যাচাইয়ে 1% সংশয় মাত্রায়, বাম প্রান্তিক যাচাইয়ে 1% কি সংশয় মাত্রায়, 1% সংশয় মাত্রায়
জেড এর ক্রিটিক্যাল ভ্যালুটা জেড এর ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে -2.33। আশা করি আমরা জানি 1% সংশয় মাত্রায় কোথায় 1% সংশয় মাত্রায় 1% সংশয় মাত্রায় পরিমিত যাচাইয়ে অর্থাৎ জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে বাম প্রান্তিক যাচাইয়ে -2.33। তাহলে এখানে জেড সির জায়গায় -2.33 লিখবো, আর উপরে কি লিখবো x বার সি মাইনাস কত মিউ। এই মিউ মানে কি এইটা 24, যেটা আমার প্রশ্নে কি হয়েছে বলেছে বেকারি দাবি করেছে তাদের গড় ওজন কত 24 আউন্স। এই মিউটা এখানে থাকবে, ঠিক আছে ক্লিয়ার। মানে এখানে কত বসবে 24 বসবে, ক্লিয়ার। আর তারপর নিচে বসবে সিগমা বাই রুট এন, যেমন আমাদের সিগমাটার মানটা কত এই যে 1, নিচে বসবে 1 আর 1 সিগমার জায়গায় রুট এন মানে কি 1861। এই যে এন কোথায় 1861, তো রুট এন এর জায়গায় রুট 1861। এই মানগুলো বসালে আমি এক্স বার সির মান পেয়ে যাব। এই এক্স বার সি এর যে মানটা পাবো সেটা হচ্ছে এক্স বারের ক্রিটিক্যাল ভ্যালু, সি মানে ক্রিটিক্যাল ভ্যালু। যদি ডান প্রান্তিক যাচাই যদি হতো তাহলে জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে কত +2.33, এই মাইনাসটা উঠে যাবে +2.33 হবে, ক্লিয়ার 1% সংশয় মাত্রায়। আর যেহেতু বাম প্রান্তিক যাচাইয়ে সেটা হবে কত মাইনাস কত 2.33 -2.33। আর যদি 5% সংশয় মাত্রা যদি হতো 5% যদি সংশয় মাত্রা হতো তাহলে আমি কি লিখতাম বাম প্রান্তিক যাচাইয়ে -1.96 আর -1.645 -1.645, ঠিক আছে। আর ডান প্রান্তিক যাচাইয়ে কত লিখবো +1. কত 645 এইভাবে লিখবো, লিখে আমি এটা বার করব, ঠিক আছে। মানে ক্রিটিক্যাল ভ্যালুটা আশা করি আমাদের জানা আছে। সেটা কি সেটা হচ্ছে যে আপনার ওই যে 5% সংশয় মাত্রায় জেড এর মান অথবা 1% সংশয় মাত্রায় জেড এর মান। যেহেতু আমাকে 1% বলেছে তাহলে 1% সংশয় মাত্রায় বাম প্রান্তিক যাচাই, এই জন্য -2.33 কি করেছি আমি লিখিয়েছি। এখানে আমি একটা কথা বলি, আমার এইটা ক্লাসটা শুরু করার কথা ছিল 8:30টার দিকে, মানে এটা রেকর্ড করার কথা ছিল। এটা রেকর্ড শুরু করেছি আমি কিন্তু 10:51, ঠিক আছে। কত মিনিটে 10:51 আমি রেকর্ড কি করেছি আমি শুরু করেছি। এর কারণ কি, কারণ অনেকক্ষণ আমি এই অঙ্কটা উঠানোর সময় মনে করলাম যে অন্যান্য বইতে কি লেখা আছে আমি যেভাবে করি সেভাবে, তো সেটা ঘাটাতে গিয়ে দেখলাম 3টা বই সামনে ছিল, আমি নাম উল্লেখ করব না। কয়টা বই 3টি বই সামনে ছিল। একটা বই কিন্তু ঠিক আমি যেভাবে করি সেভাবে করেছে, মানে কারেক্ট একটা বই। বাকি 2টা বই দুঃখজনক ভুল। এখানে তারা কি করেছে এই মিউটির মান বসিয়েছে 23.97, কত বসিয়েছে 24 না বসিয়ে 23 কত বসিয়েছে 97। মানে এখানে ক্রিটিক্যাল ভ্যালু বের করে একবার সি মাইনাস কত দিয়েছে মিউটি। কয়টা বই দিয়েছে 2টো বই দিয়েছে, আর একটা বই কিন্তু ঠিকই কি দিয়েছে মিউ দিয়েছে, ক্লিয়ার। তো এইটা কিন্তু ভুল। এটা যে 2টা বই ওনারা করেছেন এখানে কি দিয়েছেন মিউ2 দিয়েছেন, এখানে 23.97 দিয়েছেন। আসলে এটা ওনারা ভুল করেছেন, এটা ওনারা ভুল করেছেন। তা এরপরও যে 2টা বই এইভাবে লিখেছে আর একটা বই কি লিখেছে আমার মতো যে মিউ লিখেছে মানে 24 লিখেছে, বিষয়টা কি সেই জন্য আমাকে আরও কিছু একটু বাইরের বইগুলো ঘাটাঘাটি আমি একটু করতে হয়েছে। তারপর আমাকে একটু নেটে কি করতে হয়েছে যেতে হয়েছে, ইন্টারনেটে যেতে হয়েছে। এরপর আমি কনফার্ম হয়েছি না এখানে কি হবে যে মিউ বসবে, কত বসবে মিউ মানে 24 বসবে। আর আরও দুঃখজনক আরেকটা বই যে 1% সংশয় মাত্রায় বাম প্রান্তিক যাচাইয়ে জেড এর তাত্ত্বিক মান -1.28 লিখেছেন, -1.28 লিখেছেন, এটা ভুল।
আসলে 1% সংশয় মাত্রায় হচ্ছে -2.33, এটা হচ্ছে 10% সংশয় মাত্রায় -1 পয়েন্ট কত 28, কিন্তু 1% কত -2.33। তো এই জন্য আমি শিক্ষার্থীদেরকে বলছি একটু সতর্কভাবে আমাদের কি করা দরকার, দেখা দরকার। মেইন বইতে যখন ত্রুটি আছে তাহলে আমি জানি না সেখানে গাইড বই যারা ফলো করে তাদের অবস্থা কি হবে। তাহলে যাক, তাহলে প্রথমে আমরা কি করব, যে জেড এর ক্রিটিক্যাল ভ্যালু বের করব। তো দয়া করে লিখে রাখবে 1 নম্বর, সরি এক্স বারের ক্রিটিক্যাল ভ্যালু কোন সূত্র, এই যে জেড সি ইকুয়াল টু এক্স বার সি মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন। ঠিক আছে, এই সিস্টেমে আমি ক্রিটিক্যাল ভ্যালু বের করব, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা 2 নম্বরে আমি কি করব, 2 নম্বরে আমি লিখব যে প্রবাবিলিটি অফ এক্স বার, ঠিক আছে, হ্যাঁ, এক্স বার গ্রেটার দেন এক্স বার সি। এটা আমি কয় নম্বরে লিখবো, 2 নম্বরে লিখবো যে প্রবাবিলিটি অফ, এইটাই দ্বিতীয় প্রকারের ত্রুটি বার করার লাস্ট সূত্রটা, দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করার। দ্বিতীয় প্রকারের ত্রুটি হচ্ছে প্রবাবিলিটি এক্স বার গ্রেটার দেন এক্স বার সি, এটা হচ্ছে দ্বিতীয় পোরশন। প্লিজ আবার বলছি, প্রবাবিলিটি এক্স বার গ্রেটার দেন এক্স বার সি। এখন আমি গ্রেটার দেন কিভাবে বুঝবো, যদি আবার বাম প্রান্তিক যাচাই হয় তাহলে প্রবাবিলিটি অফ এক্স বার গ্রেটার দেন এক্স বার সি হবে, যদি বাম প্রান্তিক যাচাই হয়। তো দয়া করে একটু লিখে রাখো যে বাম প্রান্তিক যাচাই হলে দ্বিতীয় প্রকারের ত্রুটি হবে, বাম প্রান্তিক যাচাই হলে দ্বিতীয় প্রকারের ত্রুটি হবে এক্স বার গ্রেটার দেন এক্স বার সি। তাহলে একটু বলো তো ডান প্রান্তিক যাচাই হলে কি হবে, ডান প্রান্তিক যাচাই হলে হবে এক্স বার স্মলার দেন এক্স বার সি, এক্স বার স্মলার দেন এক্স বার সি ডান প্রান্তিক হলে। তাহলে বাম প্রান্তিক হলে হবে এক্স বার গ্রেটার দেন এক্স বার সি বাম প্রান্তিক হলে, আর ডান প্রান্তিক হলে উল্টাটা, ডান প্রান্তিক হলে উল্টাটা এক্স বার স্মলার দেন এক্স বার সি হবে, ঠিক আছে। আর দ্বিপার্শ্বিক হলে ওইটা দুই দিকে এক্স বার গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স বার সি স্মলার দেন অর ইকুয়াল টু এক্স বার সি, মানে এক্স বার সি বাম দিকেও থাকবে ডান দিকে, তখন এক্স বার সির দুইটা মান বেরো হবে। কারণ দ্বিপার্শ্বিক যাচাই কিন্তু এখানে কিন্তু রেজাল্ট আসবে যেমন 1% সংশয় মাত্রায়, দ্বিপার্শ্বিক যাচাইয়ে জেড এর তাত্ত্বিক মান কত প্লাস মাইনাস 2 পয়েন্ট কত 58, তাহলে এক্স বার সির কয়টা মান বের হবে, এক্স বার সির দুইটা মান বের হবে। তখন সূত্রটা কি হবে, এক্স বার গ্রেটার দেন এক্স বার সি গ্রেটার দেন ইকুয়াল টু এক্স বার সি স্মলার দেন অর ইকুয়াল টু কত এক্স বার সি। ক্লিয়ার, এবারে জিনিসটা এইভাবে হবে, প্রবাবিলিটি অফ এক্স বার গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স বার সি স্মলার দেন অর ইকুয়াল টু কত এক্স বার সি। ক্লিয়ার, এই হবে, এটা হচ্ছে দ্বিপার্শ্বিক যাচাইয়ের ক্ষেত্রে। তাহলে আমরা একটা জিনিস বুঝে ফেললাম যে বাম প্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে হবে গ্রেটার, কিছু বাম প্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে হবে গ্রেটার দেন, ঠিক আছে, ডান প্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে হবে স্মলার দেন, আর দ্বিপার্শ্বিকে এইটা হবে দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার জন্য। আচ্ছা এখন আরেকটা কথা এখানে বলে ফেলি, সেটা হচ্ছে এখন এই এক্স বার সি কে আবার জেডে ট্রান্সফার করতে হবে, এই এক্স বারকে কোথায় ট্রান্সফার করতে হবে জেডে। এখন এইটার সূত্রটা একটু বলে দেই, এইটার সূত্র হচ্ছে, সরি এটাকে জেডে ট্রান্সফার করবো। আমরা জানি কেন জেডে ট্রান্সফার করব, কারণ যে সমস্ত সম্ভাবনার মানটা জেডের আকারে সারণীতে আছে। তো এইটা জেডে ট্রান্সফার করার সূত্র আমি দেখাচ্ছি, এই এক্স বার সি কে কি লিখবো, এক্স বার সি মাইনাস মিউ টি বাই সিগমা বাই রুট এন। এই তো এখন কিন্তু এখানে এই প্রকৃত গড়, প্রকৃত সমগ্রের গড় মিউ টু বসবে, প্রকৃত সমগ্রকের গড় কত বসবে মিউ টু বসবে, এখন কিন্তু মিউ না মিউ টু বসবে। অর্থাৎ আমি আবারও বলছি যে এটাকে জেড এ ট্রান্সফার করবো, জেড এ কিভাবে, জেড গ্রেটার দেন এক্স বার সি মাইনাস মিউ টু বাই সিগমা বাই রুট এন। দয়া করে লিখে রাখো প্রত্যেকটা জেড এ ট্রান্সফার করার নিয়ম হচ্ছে এক্স বার সি মাইনাস মিউ টি বাই সিগমা বাই রুট এন, এটা দয়া করে মনে রাখতে হবে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে যখন ক্রিটিক্যাল ভ্যালু বের করেছিলাম তখন ছিল সূত্র এরকম, জেড সি ইকুয়াল টু এক্স বার সি মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন, ঠিক আছে। ক্রিটিক্যাল ভ্যালু বের করার সময় এখানে কিন্তু মিউ ছিল, ওকে। আবার ক্রিটিক্যাল ভ্যালুটাকে যখন আমি আবার জেডে ট্রান্সফার করছি তখন কিন্তু এখানে কি হবে মিউ টিউ হবে,
মানে প্রকৃত গড়টা হবে। ক্লিয়ার? এবং দুর্ভাগ্যজনক ওই দুইটা বইতে, হয়তো আরো বই দেখলে দেখা যাবে একে অন্যকে ফলো করে কি করেন বই লেখেন, যে দুর্ভাগ্যজনক দেখা গিয়েছে যে আপনার যে এখানেও মিউটু দিয়েছে, এখানে মিউটি দিয়েছে। আসলে এখানে মিউ হবে, মানে জেডসি বার করার সময় কি হবে, মিউ হবে। আর এক্স বার সি কে যখন আমি সরি এক্স বার সি বের করার সময় মিউ হবে, আর এক্স বার সি কে যখন জেডে ট্রান্সফার করব তখন কি হবে, মিউটি হবে। তো এটা একটু দয়া করে খেয়াল রাখবে, এবং দয়া করে নিয়মগুলো কি করে লিখে রাখো, নিয়মগুলো লিখে রাখো। তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু সমস্যায় কি হয়ে যাব, পড়ে যাব। ঠিক আছে? তাহলে যে আমি একটা বইতে কি পেয়েছি, যে শুদ্ধ পেয়েছি, আমি শুদ্ধ বইটার নামটা আমি একটু বলে ফেলতে পারি। আমি ওই ভুল যারা করেছেন আমি টেকনিক্যাল কারণে আর ওনাদের নাম বলছি না। তোমরা যে সমস্ত বইতে কোনটা দেখবা যে এখানে মিউটু দেখবা ক্রিটিক্যাল ভ্যালু বের করার সময়, ওইটা ভুল। ঠিক আছে? আর যেটা শুদ্ধ হয়েছে সেই বইটা হচ্ছে এই যে এই বইটা, এটাতে শুদ্ধভাবে করে দেয়া আছে। এটা হচ্ছে ইয়ের বই, সাদেকুর রহমান কাজলের বই। কার বই? এটা হচ্ছে সাদেকুর রহমান কাজলের বই। এখানে কিন্তু এটা অঙ্কটা কিন্তু শুদ্ধ করে কি আছে, দেয়া আছে। ঠিক আছে? জি। তাহলে আমি বেসিক জিনিসগুলো বুঝালাম, এখন কিন্তু আমি অঙ্কটা শুরু করব। এখন আমি অঙ্কটা শুরু করব। ডাকটা তোমরা তো ভালো করে কি করেছো, লিখিয়ে রেখেছো। 1 নাম্বার কি, যে 1% গুরুত্বের স্তরে পরীক্ষা করো জরিমানা যুক্তিসঙ্গত কিনা। তাহলে এখানে একটা জিনিস একটু বুঝি। প্রথমত নাস্তিক কল্পনা ধরতে হবে, বিকল্প কল্পনা ধরতে হবে। প্রশ্নটা কি, কোনো বেকারিকে রুটির ওজন কম দেওয়ার কারণে 50,000 টাকা জরিমানা করা হলো। প্রতিটি রুটির গড় ওজন 24 আউন্স বেকারি উল্লেখ করেছিল। 1861টি রুটির নমুনা হতে জানা গেল যে গড় ওজন 23.75 আউন্স, রুটির ওজনের পরিমিত ব্যবধান 1 আউন্স। ঠিক আছে? এর মানে হচ্ছে যে বেকারি দাবি করেছে তার সমগ্রকের গড় ওজন হচ্ছে 24 আউন্স, মানে প্রত্যেকটা রুটির গড় ওজন হচ্ছে 24 আউন্স। এইটা আমরা কি করেছি, বিশ্বাস করেছি। প্রত্যেকটা রুটির গড় ওজন 24 আউন্সকে বেকারি দাবি করছে। কিন্তু ম্যাজিস্ট্রেট এসে 1861টা রুটি পরিমাপ করে দেখলো যে গড় ওজন কত হয়েছে, 23.75, অর্থাৎ 24 আউন্সের চেয়ে কি কম, 23.75। ফলে তাকে কত টাকা জরিমানা করেছে, 50,000 টাকা তাকে কি করেছে, জরিমানা করেছে। এই জরিমানা করাটা যুক্তিসঙ্গত কিনা এইটা আমি কি করবো, 1% সংশয়মাত্রা যাচাই করব। আমি তোমাদেরকে বলেছি, বারবার বলেছি, নাস্তিক কল্পনা সবসময় কি হয়, সমগ্র গড়ের সমান হয়। এইচ নট কোলন মিউ ইকুয়াল টু কত হবে, 24। তা আমি এক শুরু করে দিই আনসারটা। আগে ক নাম্বার, যে ক, আমি ক নাম্বার করছি কেন, আমার খ করতে গেলে অটোমেটিক ক করতে হবে। ঠিক আছে? যে প্রশ্ন অনুযায়ী নাস্তিক কল্পনা এইচ নট কোলন মিউ ইকুয়াল টু কত, 24, মিউ ইকুয়াল টু 24। আমি এইটা তো বলেছি, আমি কিন্তু এই যে আজকে আমার এটার কত 12 নাম্বার ক্লাস, এর আগে আমি কিন্তু বারবার বলে এসেছি আমি নাস্তিক কল্পনা অলওয়েজ কি ধরবো, মিউ ইকুয়াল টু ধরবো। হ্যাঁ, কেউ মিউ গ্রেটার দেন ইকুয়াল টু ধরেন, কেউ মিউ স্মলার দেন ইকুয়াল টু ধরেন, ওনারও কিন্তু ঠিক আছে। কিন্তু আমি ইচ্ছে করে গ্রেটার দেন আর ইকুয়াল টু বা স্মলার দেন ইকুয়াল টু লিখি না, শুধুমাত্র কোনটা লিখি, ইকুয়াল টু লিখি। কারণ ওইখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু লিখতে হলে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, জানতে হবে, অনেকে ভুল করতে পারে। এই জন্য সহজ সিস্টেম দিয়ে দিচ্ছি যে শুধুমাত্র মিউ ইকুয়াল টু আমরা নাস্তিক কল্পনার সমান ধরবো, এইটাই নিয়ম কিন্তু। ঠিক আছে? যে আমি কি করেছি, যে নাস্তিক কল্পনা এইচ নট মিউ ইকুয়াল টু কত, 24, অর্থাৎ মানে বেকারি যেটা দাবি করেছিল নাস্তিক কল্পনা মিউ ইকুয়াল টু সেটাই হবে 24। এখন আমরা আসি, এখন একটু চিন্তা করো যে নাস্তিক কল্পনা যদি আমরা গ্রহণ করি, নাস্তিক কল্পনা যদি গ্রহণ করি, এর মানে রুটির ওজন কত হবে, 24 আউন্স। তাহলে বলো তো যে জরিমানা করা কি যুক্তিসঙ্গত হয়েছে? জরিমানা করা যুক্তিসঙ্গত হয় নাই। তাহলে এর মানে কি, একটু কমা দিয়ে লেখো, জরিমানা যুক্তিসঙ্গত হয় নাই, যুক্তিসঙ্গত
হয় নাই। আমি নাস্তিক কল্পনা ধরেছি মিউ ইকুয়াল টু 24। এখন নাস্তিক কল্পনা গ্রহণ করব না বর্জন করব ওইটা তো অঙ্ক করার পর বলবো, ঠিক আছে? তো একটা কথা বোঝার চেষ্টা করো, নাস্তিক কল্পনা ধরেছি মিউ ইকুয়াল টু 24। আমি জানি, আমি এর আগে বারবার বলেছি নাস্তিক কল্পনা সবসময় কি হয়, সমগ্র গড়ের সমান হয়। মিউ ইকুয়াল টু আমি 24 ধরেছি, ক্লিয়ার? এখন যদি আমি নাস্তিক কল্পনা যদি গ্রহণ করি, এর অর্থ কি? যে সমগ্র গড় 24 আউন্স, মানে বেকারি বলেছিল 24 আউন্স এবং আসলেও কি পাওয়া গিয়েছে 24 আউন্স, এটা সঠিক। তাই যদি সমগ্র গড় 24 আউন্স যদি সঠিক হয়, তাহলে তো তাকে যেটা জরিমানা করা হয়েছে এটা যুক্তিসঙ্গত কি নয়? হ্যাঁ, সমগ্র গড় 24 আউন্স হতে পারে। 1861টি নমুনা নিয়েছি, নমুনার ক্ষেত্রে কখনো কখনো ওজন 24-এর চেয়ে একটু বেশি হতে পারে, একটু কি হতে পারে, কম হতে পারে। ম্যাজিস্ট্রেট কম পেয়ে গেছে, এই জন্য জরিমানা দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আরও সমস্ত রুটিগুলো যদি বিবেচনা করি, তাহলে গড় ওজন 24 আউন্স, এটা কি আছে, ঠিক আছে। তার অর্থাৎ নাস্তিক কল্পনা যদি আমরা সত্য বলে যদি গ্রহণ করি মিউ ইকুয়াল টু কত 24, তাহলে জরিমানা যুক্তিসঙ্গত হয় নাই। আচ্ছা, বিকল্প কল্পনাটা কি? নাস্তিক কল্পনার উল্টাটা। নাস্তিক কল্পনার উল্টাটা হচ্ছে কি? বিকল্প কল্পনা। তো বিকল্প কল্পনা হচ্ছে জরিমানা যুক্তিসঙ্গত হয়েছে। জরিমানা কি হয়েছে? উল্টাটা। নাস্তিক কল্পনা জরিমানা যুক্তিসঙ্গত হয় নাই, বিকল্প কল্পনা জরিমানা যুক্তিসঙ্গত হয়েছে। তাহলে এখন এইচ এ কোলন মিউ, মিউর মানটা কত হবে? জরিমানা যখন যুক্তিসঙ্গত হয়েছে মিউর মানটা কত হবে? মিউর মানটা অবশ্যই 24-এর চেয়ে কি হতে হবে, কম হতে হবে। অবশ্যই 24-এর চেয়ে কি হতে হবে, কম হতে হবে। অর্থাৎ মিউ স্মলার দেন কত 24, মানে জরিমানা কি হয়েছে, যুক্তিসঙ্গত হয়েছে। কেন? কারণ জরিমানা যুক্তিসঙ্গত হবে কখন? যখন বেকারি দাবি করেছে যে তার রুটির গড় ওজন হচ্ছে কত 24 আউন্স। কে দাবি করেছে? বেকারি দাবি করেছে তার রুটির গড় ওজন হচ্ছে কত 24 আউন্স। কিন্তু আমরা দেখলাম যে বিকল্প কল্পনা যদি সত্য হয়, মানে তার রুটির ওজন 24 আউন্সের চেয়ে কি কম, অতএব তাকে জরিমানা করা কি হয়েছে, যুক্তিসঙ্গত হয়েছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে অনেকে কিন্তু মানে এই রুটির ওজন, যেহেতু এটা পড়িয়ে মানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিকবার এসেছে, অনেকে বলে স্যার এখানে বিকল্প কল্পনা নট ইকুয়াল টু হবে না গ্রেটার দেন হবে না স্মলার দেন হবে, এটা তো প্রশ্ন পড়ে বোঝা যায় না। যেমন আপনি বলেছেন যে গড় 50-এর সমান হবে কিনা যাচাই করো, তখন আপনি বলেছেন নট ইকুয়াল টু হবে। 50-এর বেশি হবে কিনা যাচাই করো, আপনি বলেছেন গ্রেটার দেন হবে, বিকল্প কল্পনা। আর 50-এর কম হবে কিনা যাচাই করো, আপনি বলেছেন কম, বলেছেন কম, এই যে স্মলার দেন হবে সেটা আপনি বলেছেন। প্রশ্ন এইভাবে দেখে আমরা বুঝেছি, ঠিক আছে। কিন্তু এখানে তো যে মানে ওই যে 24-এর সমান হবে কিনা যাচাই করো, বা বেশি হবে কিনা যাচাই করো, বা কম হবে কিনা যাচাই করো, তো কিছুই বলে নাই। তাহলে বিকল্প কল্পনা কিভাবে ধরবো? আমি কিন্তু আরেকটা কথা বলেছি, বিকল্প কল্পনা হচ্ছে নাস্তিক কল্পনার কি উল্টাটা। তাহলে নাস্তিক কল্পনা তো মিউ ইকুয়াল টু 24 তুমি ধরবা, আর সমগ্র গড় যদি 24 হয় তাহলে তাকে জরিমানা করা যুক্তিসঙ্গত হয়নি, এটা আমরা বুঝতেছি। কারণ 24-এ আমি বলছি যে রুটির গড় ওজন 24 আউন্স, আমি নাস্তিক কল্পনা কি করেছি, আমি গ্রহণ করেছি। তাহলে তার ওজন যদি 24 আউন্স হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের কিন্তু তাকে জরিমানা করা ঠিক হয় নাই, অর্থাৎ জরিমানা যুক্তিসঙ্গত হয়নি। যদি নাস্তিক কল্পনা যদি আমরা গ্রহণ করি, জরিমানা করা যুক্তিসঙ্গত হয়নি। তাহলে বিকল্প কল্পনা কি হবে? জরিমানা করা যুক্তিসঙ্গত হয়েছে। আর জরিমানা করা যুক্তিসঙ্গত কখন হবে? রুটির ওজন যদি 24 আউন্সের চেয়ে বেশি হয়, তখন কি জরিমানা করা কি ঠিক হবে? কারণ ওরা বলছিল রুটির ওজন 24 আউন্স, কিন্তু বাস্তবে 24 আউন্সের চেয়ে কি বেশি, অর্থাৎ বোনাস বেশি দিয়ে দিছে। এই বেশি দেওয়ার জন্য তো জরিমানা হবে না, জরিমানা হবে তুমি যা বলেছো তার চেয়ে কি করেছো, তুমি কম দিয়েছো, এই জন্য ম্যাজিস্ট্রেট কি করবে, জরিমানা করবে। অতএব বিকল্প কল্পনা যেহেতু আমরা বলেছি জরিমানা করা যুক্তিসঙ্গত, যেটা নাস্তিক কল্পনার বিপরীত, যুক্তিসঙ্গত। অর্থাৎ ওজন 24 আউন্সের চেয়ে কম হবে, স্মলার দেন। এই বিকল্প কল্পনা দেখে আমি বুঝে ফেলেছি এটা হচ্ছে বাম প্রান্তিক যাচাই। এখন আমাকে কি বার করতে হবে? টেস্ট স্ট্যাটিস্টিক, ঠিক আছে। এটা কত? জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ, হ্যাঁ, বাই কত সিগমা বাই রুট এন, ঠিক আছে। এবং আমরা জানি যে টেস্ট স্ট্যাটিস্টিকে
যে এখানে কি থাকে, মিউ থাকে, তাহলে আমি কেন এখানে মিউটি বসাবো? ঠিক আছে, এখানে মিউ থাকবে। ক্লিয়ার? এই জেড ইকুয়াল টু এত। এখন আমি এক কাজ করছি যে তোমরা এটা আগের নিয়মে করতে পারো। কোন নিয়মে? আগের নিয়মে। সেটা কিভাবে? যে এই এক্স বারের জায়গায় তোমরা কত যেন 23.75 বসাবে। ক্লিয়ার? নমুনা গড় 23.75 বসাবে। মিউর জায়গায় তোমরা কত বসাবে? 24 বসাবে। সিগমার জায়গায় তোমরা কত বসাবে? 1 আছে, এই যে সিগমা 1 বসাবে। আর রুট ওভার এন এর জায়গায় কত বসাবে? 1861 বসাবে। করে তোমরা জেড এর মান বার করবা। কার মান? জেড এর মান বার করবা। আর জেড এর মান বার করার পর তারপর এইভাবে কি করে ছবি আঁকবা। ছবি এঁকে দেখবা যে জেড এর পরিমাপকৃত মান আর 1% সংশয় মাত্রায় বামপ্রান্তিক যাচাই জেড এর তাত্ত্বিক মান -2.33 পরিমাপকৃত মান গ্রহণ এলাকায় পড়েছে না বর্জন এলাকায় পড়েছে। ঠিক আগের নিয়মে দেখবা, যদি গ্রহণ এলাকায় পড়ে নাস্তিক কল্পনা গ্রহণ করবা, বর্জন এলাকায় পড়লে নাস্তিক কল্পনা বাতিল হবে, বিকল্প কল্পনা গ্রহণ করবা। ঠিক আগের নিয়মে তোমরা করতে পারবা। ঠিক আগের নিয়মে, আগে যেভাবে করে দিয়েছি এইভাবে, অর্থাৎ জেড এর মানটা বের করে আগের নিয়মে অঙ্ক করবা। তবে এই অঙ্কটা আমি কিন্তু আগের নিয়মে করব না। তোমরা কিন্তু আগের নিয়মে করতে পারো ইচ্ছে করলে, কিন্তু আমি কিন্তু এখন এটা আগের নিয়মে করব না। আমি একটু ভিন্ন নিয়মে করব। কেন ভিন্ন নিয়মে করব? আমি যেহেতু আমাকে যে দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার জন্য আমাকে এক্স বারের কি করতে হবে? তাত্ত্বিক মান বার করতে হবে। কার? এক্স বারের। অতএব আমি এক্স বারের তাত্ত্বিক মান বের করে সেই তাত্ত্বিক মানের ভিত্তিতে আমি এই কল্পনাটা যাচাই করব। এক্স বারের তাত্ত্বিক মান বের করার ভিত্তিতে কল্পনা যাচাই করব। এটা আরেকটা নিয়ম। ঠিক আছে? তা আমি কিন্তু আগের নিয়মেই করতাম। যেহেতু দ্বিতীয় প্রকারের ত্রুটি আছে, এজন্য আমি কি করতেছি? আগের নিয়মে না করে এক্স বারের তাত্ত্বিক মান বের করতেছি। এই তাত্ত্বিক মান বের করলে যেভাবে এইটারও কাজ শেষ হয়ে গেল, খরও কাজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আমি তাত্ত্বিক মান বের করবো। এই জন্য পরের লাইনে আমি লিখবো, সুতরাং জেড সি সমান এক্স বার সি মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন। আশা করি আমি বোঝাতে কি করেছি পেরেছি। এই জেড মানে কি? ক্রিটিক্যাল ভ্যালু। এখন এখানে কত বসাবো? 1% সংশয় মাত্রা আছে নাকি? তো 1% সংশয় মাত্রায় বামপ্রান্তিক যাচাই কিভাবে বুঝলাম? এই যে বিকল্প কলমা দেখো, স্মলার দেন বাম প্রান্তিক, আর যদি গ্রেটার দেন হতো ডান প্রান্তিক। বাম প্রান্তিক যাচাই এই জেড এর তাত্ত্বিক মান হচ্ছে কত? মাইনাস, এখানে দিচ্ছে সরি, জেড এর তাত্ত্বিক মান হচ্ছে -2.33। ঠিক আছে? সমান, আর এই এক্স বার সিটা যা আছে তাই লিখবো মাইনাস, আর এটার জায়গায় কত লিখবো? এই মিউ এর জায়গায় লিখবো কত? 24। মিউ এর জায়গায় কত লিখবো? 24। সিগমার জায়গায় 1 লিখবো, রুট ওভার আমি 1861 লিখলাম এন এর জায়গায়। ঠিক আছে? আমি এই মানগুলো কি করলাম? আমি বসালাম। হ্যাঁ, যেটা আমার জায়গায় নেই, আমি এইভাবে করে যাচ্ছি। হ্যাঁ, এরপরে এখন আমার কাজ হচ্ছে যে আমি দুঃখজনক আবারও বলছি, কোন বইতে এখানে মিউটু বসিয়েছে, এই মানটা এখানে বসিয়েছে, এটা সম্পূর্ণরূপে ভুল। জি, এখন আমি আরেকটু কাজ করি, এখানে হিসাব নিকাশ করি। সেটা হচ্ছে এখানে আমি -2.33 দিয়ে দিলাম। তোমরা এখানে একটু লিখে দিবা 1% সংশয় মাত্রা বাম প্রান্তিক যাচাই জেড এর তাত্ত্বিক মান -2.33, জেড এর তাত্ত্বিক মান ক্রিটিক্যাল ভ্যালু। এখন আমি -2.33 লিখলাম, সমান এক্স বার সি মাইনাস কত লিখলাম? 24 লিখলাম, আর 1 বাই 1861 বর্গমূল। 1861 বর্গমূল যেটা হচ্ছে, সেটা হচ্ছে 43.14। কত? 43.14। ঠিক আছে? 1861 বর্গমূল 43.14। হ্যাঁ, এরপরে আমি এক কাজ করি, এখানে কাজ করি। হ্যাঁ, এটা আর মুছে ফেলে কাজে লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এখানে কাজ করি। কত আছে? -2.33 সমান এক্স বার মাইনাস এক্স বার সি -24, আর 1কে 43.14 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট হচ্ছে 0.023।
0.023। এই 1কে যদি 43.14 দ্বারা ভাগ করে রেজাল্ট হচ্ছে 0.023। ঠিক আছে জি। এরপরে আমি এক কাজ করি যে এখানে এটা নিচে 1 আছে, হ্যাঁ 1 আর এটা গুণ দিলে কত হলো x বার c মাইনাস 24। ঠিক আছে, আর এটা যদি গুণ দেই তাহলে কত হবে মাইনাস 0.05। মাইনাস কত হচ্ছে মাইনাস কত মাইনাস 0.05। কিভাবে এই যে এইটা নিচে 1 আছে, এটা গুণ করলে এটা হয়েছে, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, আর 2.33 আর 0.023 গুণ করলে হয়েছে মাইনাস 0.05। ঠিক আছে, এরপরে আমি এক কাজ করছি, এখন x বার c মাইনাস, এটা যদি ডানে চলে যায় তাহলে মাইনাসটা কত হয়ে যাবে প্লাস 24, মাইনাস 24 ডানে গেলে প্লাস 24, আর মাইনাস কত হবে মাইনাস 0.05। ঠিক আছে, হ্যাঁ তো পরের লাইনে কত হলো x বার c ইকুয়াল টু সুতরাং x বার c এই 24 থেকে 0.05 যদি বিয়োগ যায় তাহলে 23.95। x বার c কত 23 পয়েন্ট কত 23.95, 23.95। আমি আবারও বলছি যে যদি না দেখো তাহলে একটু কাছে লিখি, x বার c হচ্ছে 23.95, 23.95। এই যে 24 থেকে 0.05 বাদ দিলে 23.95, আমি x বার c পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু আনসার করব প্রথমে ক নাম্বার প্রশ্নে। তাহলে আমরা যে তাত্ত্বিক ভ্যালুটা কত পেয়েছি, x এর ক্রিটিক্যাল ভ্যালুটা পেয়েছি 23.95। আমি আবারও বলছি, আমি x এর ক্রিটিক্যাল ভ্যালু পেয়েছি 23.95। এখন আমি একটা গ্রাফ আঁকবো, জি। আমি আবারও বলছি এই নিয়মটা কিন্তু আমি এর আগে তোমাদেরকে দেখাই নাই। এর আগে আমি জেডের ভিত্তিতে আমি নাস্তিক কল্পনা গ্রহণ এবং বর্জন করেছি জেডের মানের ভিত্তিতে। ঠিক আছে, তোমরা ওইভাবে করতে পারো, কিন্তু আজকে আমি এক্স বারের তাত্ত্বিক মানের ভিত্তিতে আমি নাস্তিক কল্পনা গ্রহণ এবং বর্জন করব। যদি বলো কেন আজকে এই নিয়মে গেলাম, কারণ এই তাত্ত্বিক মানটা যেহেতু আমার খ নম্বর প্রশ্নে লাগবে, এই জন্য আমি ক নম্বর প্রশ্নটা তাত্ত্বিক মান দিয়ে কি করছি সমাধান করার চেষ্টা করছি। তাহলে আমি জানি এখানে আমার মিউটা কত 24। ঠিক আছে, আচ্ছা তারপর আমার ক্রিটিক্যাল ভ্যালুটা কত 23.95। এটা বাম প্রান্তিক যাচাই না, তাহলে আমার এটা হচ্ছে কি, এটা বর্জন এলাকা, এটা হচ্ছে কি আমার বর্জন এলাকা, আর এই পুরো এলাকাটা কি আমার গ্রহণ এলাকা। তাহলে আমার তাত্ত্বিক মান হচ্ছে 23.95। এর বাম দিকে এই পুরো অংশটা হচ্ছে কি বর্জন এলাকা, যেহেতু বাম প্রান্তিক যাচাই। ঠিক আছে, এখন আসেন আমার নমুনা গড়টা কত। আমার নমুনা গড় হচ্ছে 23.75। 1861 রুটির নমুনা হতে জানা গেল যে গড় ওজন হচ্ছে 23.75। গড় ওজনটা কত 23.75। ঠিক আছে জি, 23.75। তো 23.75 কোথায় হবে, এখানে হবে 23.75। ঠিক আছে, এটা কোথায় পড়েছে, এটা বর্জন এলাকায় পড়েছে। এর মানে নাস্তিক কল্পনা বাতিল, বিকল্প কল্পনা গ্রহণ করতে হবে। এর মানে সমগ্র গড় ওজন 24 আউন্সের চেয়ে কম, অতএব জরিমানা করা যুক্তিসঙ্গত হয়েছে। জরিমানা করা কি হয়েছে, যুক্তিসঙ্গত হয়েছে। আমি আবার বলছি সেটা হচ্ছে কি, আমি আবার যে কথাটা বলতে চাচ্ছি
সেটা হচ্ছে যে প্রথমে আমি এক্স বারের তাত্ত্বিক মান বের করব, ঠিক আছে। এখন আমি বলবো এক্স বারের তাত্ত্বিক মান 23.95 এর ভিত্তিতে নাস্তিক কল্পনা গ্রহণ করা যাবে না বর্জন করা যাবে সেটা নিম্নের চিত্রের মাধ্যমে দেখানো হলো। আমি চিত্র আঁকলাম, ঠিক আছে। চিত্র এঁকে আমি বলবো যে উপরে চিত্র হতে দেখা যায় যে 1861টি রুটির নমুনা গড় 23.75 কোথায় পড়েছে? বর্জন এলাকায় পড়েছে, বর্জন এলাকায় পড়েছে। এই যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, এই বামপ্রান্তিক যাচাই অর্থাৎ বাম দিক হচ্ছে বর্জন এলাকায়। তো নমুনার গড় ওজন 23.75, এটা 0.95, তো 75 বাম দিকে বর্জন এলাকায় পড়েছে। এর অর্থ হচ্ছে নাস্তিক কল্পনা বাতিল বলিয়া গণ্য হবে, কারণ বর্জন এলাকায় পড়লে নাস্তিক কল্পনা বাতিল বলিয়া গণ্য হইবে। অতএব নাস্তিক কল্পনা বাতিল এর অর্থ কি? অতএব বিকল্প কল্পনা গ্রহণ করতে হবে, অর্থাৎ মিউ স্মলার দেন 24 হবে। সুতরাং জরিমানা করা যুক্তিসঙ্গত হয়েছে। ক নাম্বার প্রশ্নের আনসার কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন আমি আনসার করব খ নাম্বার প্রশ্ন। আমি আজকে শুরুতেই বলে দিয়েছি যে খ নাম্বার প্রশ্নের আনসারটা আমরা কিভাবে করব। যেহেতু এটা বামপ্রান্তিক যাচাই, অতএব এটার যে কি যেন বলে, এটার দ্বিতীয় প্রকারের ত্রুটি হবে, প্রবাবিলিটিটা এক্স বার গ্রেটার দেন হবে। এক্স বার কি হবে? গ্রেটার দেন, বামপ্রান্তিক যাচাই। আর ডানপ্রান্তিক যাচাই হলে কি হবে? স্মলার দেন হবে। তাহলে এখন আমি একটু শুরু করি। আবার কোনটা দ্বিতীয় প্রকার কি ত্রুটির অঙ্কটা শুরু করি, ঠিক আছে। খ নম্বর প্রশ্নের উত্তরটা আমি কি করছি? এখন শুরু করছি। খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি শুরু করছি। খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি কি করছি? এখন শুরু করছি। দ্বিতীয় প্রকার ত্রুটিটা আমি শুরু করছি। জি, তা আমি লিখব দ্বিতীয় প্রকার ত্রুটি। এখানে দেয়া আছে প্রকৃত গড় ওজন মিউ টু ইকুয়াল টু 23.97। আবার বলছে এখানে দেয়া আছে রুটির প্রকৃত গড় ওজন মিউ টু ইকুয়াল টু 23.97। এরপরে আমি লিখব যে নাস্তিক কল্পনা বাতিল হওয়া সত্ত্বেও নাস্তিক কল্পনা গ্রহণ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বাতিল। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ত্রুটি। এখন আমি লিখব কি লিখব? দ্বিতীয় প্রকারের ত্রুটি। দ্বিতীয় প্রকারের ত্রুটি হচ্ছে, এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, প্রবাবিলিটি অফ নাস্তিক কল্পনা গৃহীত প্রকৃতপক্ষে কি বাতিল। হ্যাঁ, আমি দ্বিতীয় প্রকার কি লিখব? যে নাস্তিক কল্পনা গৃহীত প্রকৃতপক্ষে বাতিল, অর্থাৎ এটা বাতিল। নাস্তিক কল্পনা মিথ্যা, কিন্তু আমরা কি করেছি? এটা গ্রহণ করেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রকার ত্রুটি, বিটা দ্বারা প্রকাশ করেছি, প্রবাবিলিটি অফ, ঠিক আছে। তাহলে বিটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ, এখানে এক্স বারটা কি হবে? গ্রেটার দেন এক্স বার সি হবে। যেহেতু বামপ্রান্তিক যাচাই, বারবার বলেছি বামপ্রান্তিক যাচাই দ্বিতীয় প্রকার ত্রুটি গ্রেটার দেন হবে, ডান প্রান্তিক যাচাই কিন্তু স্মলার দেন হবে। কথাটা দয়া করে মনে রাখবে। এখন আমার কাজ কি জানো? আমার কাজ হচ্ছে প্রবাবিলিটি অফ এটাকে জেড এ ট্রান্সফার করা। কিসে ট্রান্সফার করা? জেড এ। আর এটাকে জেড ট্রান্সফার করতে হলে এক্স বার সিটা কি হবে? এক্স বার সি মাইনাস মিউ টি। এটা হচ্ছে সমগ্রকের প্রকৃত গড় ওজন বাই সিগমা বাই রুট এন, সিগমা বাই রুট এন। এই তো হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমার কি দ্বিতীয় প্রকার ত্রুটির আমি কাজ বার করছি। প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন এক্স বার সি মাইনাস মি টু বাই সিগমা বাই রুট এন। প্রথমে এক্স বার গ্রেটার দেন এক্স বার সি, এটাকে জেড এ ট্রান্সফার করব। সূত্র হচ্ছে কি এক্স বার সি মাইনাস মিউ টি ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন, সিগমা বাই রুট এন। আমি আজকে শুরুতে বলেছিলাম এই পয়েন্টগুলো লিখে রাখো, ঠিক সেই পয়েন্টের আলোকে কাজগুলো করছি। অতএব দ্বিতীয় প্রকার ত্রুটি অঙ্ক করার পূর্বে আজকে যে পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি সেই পয়েন্টগুলোকে বারবার দেখবে, ব্রেইনে সেট করবে। এরপর দ্বিতীয় প্রকারের ত্রুটি এর অঙ্কটা কি করবে? শুরু করবে, ঠিক আছে। এখন তোমরা দেখো যে দ্বিতীয় প্রকারের ত্রুটি বিটা ইকুয়াল টু, হ্যাঁ, প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন এক্স বার সির মানটা হচ্ছে 23.95 বিয়োগ মিউটুর মানটা হচ্ছে 23.97, 23.97। সিগমা মানটা হচ্ছে 1 বাই
1861, ঠিক আছে জি। অর দ্বিতীয় প্রকার ত্রুটি প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন, একটু ভালো করে লক্ষ্য করো যে এইটা থেকে এইটা বাদ দিলে এটা 23.95 মাইনাস 23.97, তো 95 এর চেয়ে 97 বড়, মাইনাস আসবে, আর 9597.02। আর এক কাজ করো, 1 আর রুট ওভার 1861, এইটার রেজাল্ট কিন্তু আমরা বের করেছি, সেটা ছিল 0.023 পয়েন্ট। আমরা ডাইরেক্ট লিখে ফেলি 0.023, আমরা ডাইরেক্ট লিখে ফেলি বিটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন মাইনাস 0.02 ডিভাইডেড বাই 0.023, কারণ এটা 43 দশমিক কত ছিল 1 দ্বারা ভাগ করেছিলাম, এই রেজাল্টটা পেয়েছিলাম। এখন আমরা ডাইরেক্ট লিখে ফেলি, আমাদের সময়টাও কি হবে, বেঁচে যাবে। এরপরে আমি এক কাজ করছি, দ্বিতীয় প্রকার ত্রুটি আমরা বার করব, সেটা হচ্ছে যে এখন এই সিস্টেমটা তোমরা জানো, এগুলা অনেক করেছো তোমরা। প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন, এটা কিন্তু মাইনাস 0.02 কে 0.023 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। 0.02 কে মাইনাসকে 0.023 ভাগলে মাইনাস 0.87, মাইনাস 0.87, এইটাকে এইটা দ্বারা ভাগ করলে এই যে মাইনাস আগে আছে 0.87, ঠিক আছে। এখন কিন্তু সাথে সাথে এই সম্ভাবনা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, গ্রাফ আঁকতে হবে। আশা করি আমরা জানি আমাদেরকে গ্রাফ আঁকতে হবে, গ্রাফ না আঁকলে কিন্তু আমরা এই প্রশ্নের আনসার দেবো আমাদের পক্ষে কি হবে, সম্ভব হবে না। আমাদেরকে এখন গ্রাফ আঁকতে হবে, সেই গ্রাফটা আমি দেখাচ্ছি। এটা জেড এর গ্রাফ, এই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 0, মাইনাস 0.87। আমি কোন এলাকার গ্রেটার দেন, মানে আমি এই এলাকার সম্ভাবনা বার করব, পুরো এলাকার সম্ভাবনা বার করবো, ঠিক আছে। এবং এটা আমরা কোথায় পড়িয়েছি, পরিমিত বিন্যাসে পড়িয়েছি, কিভাবে এই এলাকার সম্ভাবনাটা বের করতে হয়। এইটা আমি এই পুরো এই এলাকার, কারণ আমাকে জেড এর মানটা মাইনাস 0.87, মাইনাস মানটা শূন্যর বাম দিকে, এর চেয়ে কি হয় বড় হবে, বড় হলে ডান দিকের পুরো এলাকাটা। তাহলে আমি এক কাজ করছি, বার করছি বিটা ইকুয়াল টু এই পুরো এলাকাটায় মাইনাস 0.87, এর পুরো এলাকা, তো এই পুরো এলাকাটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে 0.87 থেকে 0, একটা 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাকে সম্ভাবনা বার করতে হবে মাইনাস 0.87, মাইনাস 0.87 এর চেয়ে বড়, গ্রেটার দেন না, মানে পুরো এই এলাকাটা। তো এই পুরো এই এলাকাটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে মাইনাস 0.87 থেকে 0, একটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি এই দুই অংশে বিভক্ত করে লিখছি প্রবাবিলিটি অফ, একটা হচ্ছে মাইনাস 0.87 greater than or equal to z greater than or equal to 0। অর্থাৎ একটা অংশ হচ্ছে এটা থেকে এটা লিখে ফেললাম যে মাইনাস 0.87 থেকে 0 পর্যন্ত লিখলাম, একটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এই পুরো এলাকাটা, এই পুরো এলাকার সম্ভাবনা কত, 0.5। অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না লিখে এই পুরো এলাকার সম্ভাবনা 0.5 আমি লিখে ফেললাম। এরপরে দেখো বিটার মান, হ্যাঁ, প্রবাবিলিটি অফ, এখন আমরা জানি যে আমাদের সারণীতে মাইনাস মানটা দেওয়া নাই, এই জন্য আমি বলেছিলাম মাইনাস মানটা এখন কোন দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে, আর শূন্যটা বাম দিকে চলে আসবে। কোথায় আলোচনা করেছি, পরিমিত বিন্যাসে আলোচনা করেছি। এই জন্য বলেছি যে হঠাৎ করে কোনো একটা ক্লাস দেখলে ক্লাস বোঝা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হবে না। আমরা পরিমিত বিন্যাসে সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে আলোচনা করেছি। এখন 0টা এখানে চলে আসবে, জেড, তারপর কত হবে, এইটা এই মাইনাসটা এখানে চলে যাবে, মানে মাইনাস 0.87টা এদিকে চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে 0.87 প্লাস 0.5, ঠিক আছে। এরপরে এক কাজ করি, আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে, এখন মুছি আমি। এখন আমরা সারণীতে, জেড এর সারণীতে গিয়ে দেখবো 0.87, হ্যাঁ 0.87 এর সম্ভাবনাটা কত, কোথায় গিয়ে দেখবো, আমরা জেড এর সারণীতে গিয়ে দেখব যে এটা 0.87 যেখানে দেয়া আছে সম্ভাবনা কত। আমরা জানি এটা সম্ভাবনা হচ্ছে 0.3078 প্লাস 0.5।
এই 0 থেকে 0.87 পর্যন্ত সম্ভাবনা সারণীতে 0.3078 দেয়া আছে। ঠিক আছে, সুতরাং দ্বিতীয় প্রকারের ত্রুটি বিটা এটা যোগ করলে 0.8078 আনসার। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ত্রুটি। তাহলে আমাদের দ্বিতীয় প্রকারের ত্রুটি বের হলো, বিটার মান বের হলো। বিটার মানটা কি বের হলো? 0.8078। দ্বিতীয় প্রকারের ত্রুটি আমাদের যেটা বের হয়েছে সেটা 0.8078। এখন আমাকে বের করতে হবে কি যেন? পরীক্ষার শক্তি নির্ণয় করো। পরীক্ষার শক্তি মানে আমি গ নাম্বার প্রশ্নের উত্তর দেব। কয় নাম্বার? গ নাম্বার প্রশ্নের উত্তর দেব। পরীক্ষার শক্তি নির্ণয় করো। আমরা আনসার দিচ্ছি গ নাম্বারে। পরীক্ষার শক্তি আমরা লিখব পরীক্ষার শক্তি। ঠিক আছে, এটা পরীক্ষার শক্তিকে আমরা বলি কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। পরীক্ষার শক্তিকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি ইকুয়াল টু 1 মাইনাস বিটা। এর মানে আমাকে যদি দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করো, এই প্রশ্নটা দিল না, না দিয়ে আমাকে বলল যে পরীক্ষার শক্তি কি করে বের করো। তাহলে পরীক্ষার শক্তি বের করতে হলে আগে আমাকে দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করতে হবে, কারণ 1 থেকে দ্বিতীয় প্রকারের ত্রুটি বাদ দিলে পরীক্ষার শক্তিটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু 1 মাইনাস বিটা কত? 0.8078। 0.8078। সুতরাং পরীক্ষার শক্তি যেটা বেরোলো সেটা হচ্ছে পি ইকুয়াল টু, এটা 22 দিলে 81 1922। পরীক্ষার শক্তি যেটা বেরিয়েছে সেটা 0.1922। 0.1922 পরীক্ষার শক্তি। তাহলে আমাকে যদি পরীক্ষার শক্তি যদি বের করতে বলে, তাহলে অটোমেটিক আমাকে দ্বিতীয় প্রকারের ত্রুটি কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আমরা সলভ করেছি। যদি মনে করা যুক্তিসঙ্গত হয়েছে কিনা, এই প্রশ্নের আনসার দিয়েছি। দ্বিতীয় প্রকারের ত্রুটি কি করেছি? বের করেছি। তারপরে কি করেছি? আমরা পরীক্ষার শক্তি বের করেছি। তাহলে এখন আমি তোমাদের সাথে একটু সংক্ষেপে আমি একটু রিভাইজ দিচ্ছি, একটু ভালো করে মনে রাখো। আমি ইম্পর্টেন্স দিচ্ছি কিসের উপর? দ্বিতীয় প্রকারের ত্রুটি নির্ণয়ের জন্য। সেখানে প্রথমে আমাকে কি করতে হবে? দ্বিতীয় প্রকারের ত্রুটি নির্ণয়ের জন্য এক্স এর ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। এক্স এর ক্রিটিক্যাল ভ্যালু কি? আমরা জানি টেস্ট স্ট্যাটিস্টিকটা হলো জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস কত? মিউ বাই সিগমা বাই কত? রুট এন। এটা তো টেস্ট স্ট্যাটিস্টিক। তা আমরা কিন্তু আগে কি করেছি? জেড এর মানটা বের করেছি। এখানে এক্স এর কি করেছি? মানে নমুনাগড়ের মান বসিয়ে, মিউ এর মান বসিয়ে, এগুলোর মান বসিয়ে আমরা কি করেছি? জেড এর পরিমাপকৃত মান বের করেছি। ঠিক আছে, কিন্তু আমরা পরিমাপকৃত মান জেড এর না বের করে আমরা এখানে জেড এর তাত্ত্বিক মান বসাবো, ক্রিটিক্যাল ভ্যালু। ঠিক আছে, জেড এর তাত্ত্বিক মান বসাবো, তখন এখানে কিন্তু তোমার ওই যে এক্স বারেরও ক্রিটিক্যাল ভ্যালু বেরিয়ে, এখানে ক্রিটিক্যাল ভ্যালু বসালে এখানে এক্স বারেরও ক্রিটিক্যাল ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, এক্স বারেরও ক্রিটিক্যাল ভ্যালু বেরিয়ে যাবে, কারণ আমি মিউ এর মান জানি, সিগমার মান জানি, এন এর মান জানি। এই মানগুলো কোথায় দেয়া আছে? এই মানগুলো প্রশ্নে দেয়া আছে। ঠিক আছে, আর এখানে আমি জেড এর ক্রিটিক্যাল ভ্যালু বসাবো। ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে যে 5% সংশয়মাত্রায় বাম প্রান্তিক যাচাই হচ্ছে -1.645, ডান প্রান্তিক যাচাই হচ্ছে 1.645। ঠিক আছে, তারপরে দ্বিপার্শ্বিকে হচ্ছে +-1.96, আর 1% সংশয় মাত্রায় দ্বিপার্শ্বিকে হচ্ছে +-2.58, আর তোমার বাম পার্শ্বিকে হচ্ছে এটা হচ্ছে -2.33, আর ডান পার্শ্বিক হলে হবে +2.33। তো এই মানগুলো বসিয়ে দিয়ে আমি এক্স বারের ক্রিটিক্যাল মানটা বের করব। এই জন্য আগে ঠিক করতে হবে যে আমার যে যাচাইটা কোনটা ছিল, অর্থাৎ মানে আমার বিকল্প কল্পনা যদি কি হয়, স্মলার দেন হয়, তাহলে বাম প্রান্তিক হবে। আমার এখানে কিন্তু বিকল্প কল্পনাটা স্মলার দেন ছিল, মানে বাম প্রান্তিক যাচাই ছিল। যেহেতু বাম প্রান্তিক
যাচাই ছিল, সেহেতু বামপ্রান্তিক যাচাই আমি জানি জেডের তাত্ত্বিক মান -2.33, -2.33 বসিয়ে আমি এক্স বারের ক্রিটিক্যাল ভ্যালু বের করেছি। ঠিক আছে, আমি প্রথমে ক্রিটিক্যাল ভ্যালু বের করব। তাহলে আমি আবারও বলছি, আমি যখনই যে আমাকে দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করতে বলবে, তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে যে এক্স বারের ক্রিটিক্যাল ভ্যালু বের করা। যেটা কিভাবে, এটা জেড এর ক্রিটিক্যাল ভ্যালু বসিয়ে দিলে, আর জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে তার তাত্ত্বিক মান হচ্ছে বামপ্রান্তিক যাচাইয়ে 1% সংখ্যা মাত্রায় -2.33। ঠিক আছে, -2.33 বসাবো। ডান প্রান্তিক যাচাই হলে +2.33 বসাবো। এটা আমাদেরকে যাচাই বুঝে মানটা বসাতে হবে। দিয়ে আমি এক্স বার সি এর মান বার করবো। এটা সমাধান করে কার মান বার করবো? এক্স বার সি এর মান বার করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেজ। হ্যাঁ, 2 নাম্বার স্টেজটা কি? আমি এখন যে দ্বিতীয় প্রকারের ত্রুটি বের করব, বিটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স বার। ঠিক আছে, যদি আবার বামপ্রান্তিক যাচাই হয়, কি বলেছি, বামপ্রান্তিক যাচাই হয়, তাহলে আমি এটা লিখবো এক্স বার গ্রেটার দেন এক্স বার সি। ক্লিয়ার? যদি ডান প্রান্তিক যাচাই হয়, এটা হচ্ছে কোনটাতে? বামপ্রান্তিক যাচাইয়ে। আর যদি ডান প্রান্তিক যাচাই হয়, বিটা ইকুয়াল টু পি এক্স বার স্মলার দেন এক্স বার কি সি। আমি কিন্তু আমার অঙ্কটা ছিল, আজকের অঙ্কটা ছিল বাম প্রান্তিক যাচাই, এই জন্য দ্বিতীয় প্রকারের ত্রুটি বিটা ইকুয়াল টু পি এক্স বার গ্রেটার দেন এক্স বার সি হয়েছিল। আর যদি দ্বিপার্শ্বিক যাচাই হয়, দ্বিপার্শ্বিক কি যাচাই হয়, তার দ্বিতীয় প্রকারের ত্রুটি হচ্ছে বিটা ইকুয়াল টু যে প্রবাবিলিটি অফ এক্স বার সি গ্রেটার দেন এক্স বার গ্রেটার দেন ইকুয়াল টু এক্স বার সি স্মলার দেন ইকুয়াল টু এক্স বার সি। অর্থাৎ দ্বিপার্শ্বিক যাচাই কিন্তু এক্স বারের ক্রিটিক্যাল ভ্যালু কয়টা হবে? 2টা হবে। সেটা কিভাবে সম্ভব 2টা ভ্যালু? একেবারে ইজি, কারণ দ্বিপার্শ্বিক যাচাই ধরি 1% সংখ্যা মাত্রায়, দ্বিপার্শ্বিক যাচাই এই জেডসির জায়গায় কত বসবে? +-2.58। ফলে দেখা যাবে যে এইটার সাথে যখন এইটা যখন গুণ হবে, প্লাস মাইনাস হবে, তখন আমরা অটোমেটিক দেখবো যে এক্স বার সির কি হবে মান, একবার মিউ এর সাথে কি হবে, একটা মান প্লাস হবে, একটা মান কি হবে? মাইনাস হবে। অর্থাৎ এক্স বার সির 2টা মান হবে, ছোট মানটা এখানে, বড় মানটা এখানে। ক্লিয়ার? জি। এখন এই তা আমার কিন্তু আজকের অঙ্কে কি ছিল? বাম প্রান্তিক যাচাই, এজন্য এক্স বার গ্রেটার দেন কি হয়েছে? এক্স বার সি, উল্টাটা। এরপরে আমি কি করব, যে এখানে এই এক্স বার সি কে জেড এ ট্রান্সফার করব, এটাকে জেড এ, এটা জেড এ ট্রান্সফার করার সূত্র হচ্ছে যে এক্স বার সি মাইনাস মিউ টি, অর্থাৎ ট্রু মিউ। এই এখন লাগবে প্রকৃত গড়। এই জন্য বলেছিলাম দ্বিতীয় প্রকার ত্রুটি বের করার সময় অবশ্যই প্রকৃত গড় দেওয়া লাগবে, সিগমা বাই রুট এন। তো এটা আলাদা বের না করে আমরা কি করব, এখানেই করে ফেলবো। কোথায় করে ফেলবো? এখানেই করে ফেলবো। বিটা প্রবাবিলিটি অফ এক্স, এটা জেড লিখতে হবে। কি লিখতে হবে? জেড গ্রেটার দেন, তারপর কি বলেছি, এক্স, এই যে জেড ট্রান্সফার করেছি না, তো এক্স বার সি মাইনাস মিউ টি বাই সিগমা বাই রুট এন। কাকে? যে এই পুরাটাকে আমি জেড ট্রান্সফার করেছি। ঠিক আছে, জেড ট্রান্সফার করেছি মানে আদর্শ পরিমিত চলকে, এবং আদর্শ পরিমিত চলকে ট্রান্সফারের নিয়ম হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু হতে ওই সমগ্রকে প্রকৃত গড়টা বিয়োগ দিয়েছি, আর সিগমা বাই রুট এন দ্বারা ভাগ করেছি। এটার কারণ আমি এর আগেও কি করেছি, বিশ্লেষণ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আজকে যে দ্বিতীয় প্রকারের ত্রুটিটা কি করেছি, আলোচনা করেছি, এটা অত্যন্ত দুঃখজনক। ওই যে বললাম 3টা বইয়ের ভিতরে আমি 2টা বইতে কি পেয়েছি, আমি ভুল পেয়েছি। হ্যাঁ, তোমরা, আমি তো বলে দিচ্ছি যেভাবে বলেছি, ওই যে প্রথমে যদি তারা যদি মিউটি দিয়ে যদি বের করে, তাহলে বুঝে নেবে এটা ভুল। আরেকটা বইতে অত্যন্ত দুঃখজনক যে সেখানে 1% সংখ্যা মাত্রায় উনি বামপার্শ্বিক যাচাইয়ে তাত্ত্বিক মান কত লিখেছেন? -1.28 লিখেছেন। এটা কখনো -1.28 না। তোমরা যে কোনো বইয়ের সারণীতে যদি যাও, তাহলে দেখবে পরিমিত যাচাইয়ের ক্ষেত্রে 1% সংখ্যা মাত্রায় বামপ্রান্তিক যাচাই এটা হচ্ছে 2 পয়েন্ট কত
বাম প্রান্তিকে -2.33, ডান প্রান্তিকে 2.33। আবার কেউ এটাকে 2.32 লেখেন, অসুবিধা নাই, হবে 2.32 হবে, কিন্তু লেখাটা উচিত না, কারণ প্রকৃত মানটা হচ্ছে 2.326। যেহেতু এখানে 6 আছে, অতএব 2 ঘর লেখার সময় আমরা কি লিখবো, 2.33 লিখবো, 2.33 লিখবো। এটা লিখলে অসুবিধা নাই, কিন্তু লেখাটা ঠিক না, যে ডানে 6 আছে এই জন্য 2.33 লিখবো। তো সবাই ভালোভাবে কি করো, পরীক্ষা দেবে এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।